বাঁকুড়ার রানীবাঁধের সবরপাড়ার আদিবাসীরা তারা চরম সমস্যায় রয়েছে। সেই এলাকায় উন্নয়ন অধরা 10 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত জল কষ্ট মেটেনি। গ্রামের মহিলাদের মাথায় কলসি নিয়ে দূর দূরান্ত থেকে জল আনতে হয়। পাইপলাইন বসেছে, কলও আছে, কিন্তু জল পৌঁছয়নি, অর্থাৎ অনুন্নয়ন গোটা এলাকা জুড়ে। আমি এই মুহূর্তে রয়েছি বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের রুদ্রা গ্রাম পঞ্চায়েতের জভি সবরপাড়া গ্রামে। আর এখানকার যারা বাড়ির মহিলারা আছেন তারা অনেক কষ্ট করে এই পাহাড়ের নিচে থেকে পানীয় জল উপরে তুলে নিয়ে যান। প্রত্যেক দিন 3 থেকে 4 বার করে তারা পাহাড়ের উপর থেকে নিচে নামেন এবং পানীয় জল অনেক কষ্ট করে, যে ছবিটা আমি তুলে দেখানোর চেষ্টা করব। এবং তাদের সাথেও আমি আজকে হেঁটে হেঁটে ওই একদম বাড়ি পর্যন্ত, এনাদের যে বাড়ি আছে পাহাড়ের উপরে, সেখান পর্যন্ত ওঠার চেষ্টা করব। সরকার যে বাড়ি বাড়ি পাইপলাইন দিয়েছে পানীয় জলের, সেই পাইপলাইন কিন্তু আজও জল পৌঁছায়নি। সেই কারণেই কিন্তু এত কষ্ট করে মায়েদেরকে এই জল নিয়ে উপরে উঠতে হচ্ছে। যে প্রতিদিন কতটা কষ্ট করতে হয়, আমাদের নিচে বাড়ি থেকে নিচে নামতে হয়, নামে আবার বাড়িতে নিয়ে যায়, আবার রান্না খাওয়ার জল। কতটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মায়েদেরকে এইভাবে কষ্ট করে জল নিয়ে উপরে উঠতে হচ্ছে। আমাদের কষ্টটা করতে হচ্ছে, তারা কিন্তু চান করানো হবে, তাদেরকে খাওয়া দাওয়া আছে, তারা কত কষ্ট করে আমরা বাঁচাবো, কত কষ্ট করব আমরা। সারা জীবনটা এভাবে আমাদের শ্বশুরশাশুড়িরা তাই করেছে, আমরা তাই কষ্ট করছি, আর কতদিন কষ্ট করতে হবে। পাইপলাইন, পানীয় জলের পাইপলাইন, সরকারি জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন। এই পাইপলাইন দেওয়া হয়েছে আজ থেকে কয়েক বছর আগে, কিন্তু পাইপলাইনটাই এসে পৌঁছাইছে, কিন্তু জল এসে পৌঁছায়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। আমি আস্তে আস্তে আরও চেষ্টা করব, কারণ আমি ওনাদের সাথে আস্তে আস্তে আমি হাঁপিয়ে পড়েছি। তাহলে ওনাদের কতটা কষ্ট হয়। হেঁটে উপরে উঠছেন, দেখতেই পাচ্ছেন আমার পেছনে আছেন তারা। এখানে শালপাতা শুকাচ্ছে, এই শালপাতায় তাদের জীবিকা। জঙ্গল থেকে এই শালপাতা সংগ্রহ করে এনে এই শালপাতা তারা তৈরি করে এবং তৈরি করার পর এটা বাজারে বিক্রি করে তারপরই তাদের সংসার চলে। নিচে থেকে জল নিয়ে আসতে হচ্ছে, এটা কতটা কষ্ট হয়। কষ্ট হলে কি করবি, আনতে হবে তো, তখন তো গাড়ি ঢুকে নাই। কথা বলতে বলতে নিজের অজান্তে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কি রোদে দিয়েছেন এটাকে? এটা রোদে শুকনো করতে দিয়েছি। কি এটা? এটা লাল পেঁপড়ের ডিম। এটা কি করেন আপনারা? এটা ওই মানে ধনেপাতা দিয়ে বাটানো হয়। মানে এটা রান্না করে খান আপনারা? হ্যাঁ। জীবন মিশন প্রকল্পের পাইপলাইন আজ থেকে 3 বছর আগে এই পাইপলাইন কিন্তু এসে পৌঁছেছে, জল এসে পৌঁছায়নি। পাইপলাইনে যদি আজকে জল এসে পৌঁছাতো তাহলে কিন্তু এই গ্রামের যারা মায়েরা আছেন, যারা মহিলারা আছেন, তাদেরকে এই পাহাড়ের নিচে থেকে এতটা কষ্ট করে জল উপরে নিয়ে আসতে হতো না। জল ট্যাঙ্কার রেখেছি যাতে জলের সমস্যা। আমাদের সরকারের উদ্যোগে বিভিন্ন জায়গায় আবার টিউবওয়েল নতুন করে বসানো হচ্ছে। এরপর পিএইচির যে পাইপলাইন, সেক্ষেত্রে আমরা অফিসারদের বলেছি যাতে ওনারা জল পায়। এরকম ভাবেই কষ্ট করে নিচে থেকে জল নিয়ে উপরে উঠতে হয়। পাইপলাইনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু পাইপলাইনে জল বছর 4 আগে করা হয়েছিল, পাইপলাইনে জল আসে না। ওখানে যে মন্ত্রী যে তার লজ্জা হওয়া উচিত, যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইভাবে একটার পর একটা ধাপ্পা দিয়ে যে আদিবাসীদের সম্প্রদায়কে ওরা ঠকাচ্ছে। জলটা, পানীয় জলটা নিজের বাড়ির কাছ পর্যন্ত পৌঁছাবে। বাঁকুড়ার রানীবাঁধ থেকে মৃন্ময় পান, রিপাবলিক বাংলা। অর্থাৎ দেখতেই পেলেন যে কতটা কষ্ট করে পাহাড়ি পথ বেয়ে উঠে জল বয়ে আনতে হচ্ছে, অথচ মুখে আমরা কি দেখি,
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রতিশ্রুতির বন্যা। তিনি নাকি আদিবাসীদের জন্য একাধিক উন্নয়নমূলক কাজ করেছেন, অথচ বাস্তব ছবি অন্য কথা বলছে। আর অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে যেভাবে অপমান করা হয়েছে তাতেও ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ। গোটা দেশে নজিরবিহীন ঘটনা, কারণ এ দেশের রাষ্ট্রপতি, আদিবাসী প্রথম রাষ্ট্রপতি, তিনি যখন শিলিগুড়িতে আসছেন এ রাজ্যের সরকার তাকে অপমানজনক আচরণ করছেন। এর আগেও রাজবংশী সমাজের প্রতি বঞ্চনা, আদিবাসী সমাজের প্রতি বঞ্চনা, আপনারা উত্তরকান্ড অভিযানের ডাক দিয়েছিলেন, জলকামান চালানো হলো, টিয়ার গ্যাস চালানো হলো, লাঠিচার্জ করা হলো। আদিবাসীদের সাথে কি রাজ্যের সরকারের কোনো সমস্যা রয়েছে? हमारे राष्ट्रपति द्रौपदी मुर्मू जी एक एसटी से बिलोंग करने की वजह से एक हमारे लिए समाज में भी एक बड़ा संदेश जाता है कि हमारे समाज को किस तरह से अपमानित किया जा रहा है, किस तरह से उसको तुच्छ किया जा रहा है, ये तरह से प्रमाणित हो जाता है। हम लोग पूरा आदिवासी समाज इनका निंदा करता है और हम लोग जानते हैं कि आज सिर्फ ममता बनर्जी सिर्फ आदिवासियों के साथ दिखावा करने के लिए दूर तराई में आते हैं, लेकिन आदिवासी के हित कुछ भी काम नहीं करते। এর আগেও দেখেছি অখিলগিরি রাজ্যের মন্ত্রী ছিলেন, অখিলগিরি সেই সময়ও তিনি রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন, গর্জে উঠেছিল আদিবাসী সমাজ। টিএমসি সরকার বরাবরই দেখেছি আমরা, আমি একজন আদিবাসী হিসাবে মানে প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি। অপদার্থ মুখ্যমন্ত্রী কি করেছেন, বারবার শুধুমাত্র আদিবাসী মানুষদেরকে আক্রমণ করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেছেন, এবং আমাদের যে রাষ্ট্রপতি তাকেও অপমান করতে ছাড়েননি। আদিবাসী মানুষ বুঝতে পেরেছে আজকে যে জবাব দিয়ে দেবে ব্যালট বক্সে 2026-এর বিধানসভা ভোটে এর জবাব দিয়ে দেবে মানুষ, আদিবাসী মানুষজন। বাঁকুড়া জেলার যারা ভারত জাগাত মাঝি পারগানা মহলের যিনি নেতৃত্ব আছেন, সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে বারবার অপমান, রাষ্ট্রপতিকে কি বলবেন? টিভিতে দেখলাম যে উনি বলছেন যে ABCD যে আসুক, যখন খুশি আসবে, যখন খুশি আমাকে ওর জন্য বসে থাকতে হবে। একজন মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে পারে? আমরা চাইছি এটা ভালো করে পদক্ষেপ নেন। এটা আমাদের আদিবাসী বলে এটা উনি করতে পেরেছেন, অন্য কাজ হলে আমাদের মনে হয় উনি করতে পারতেন না। এটা আমাদেরকে অপমান করা, এই বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন প্রতিবাদ করবো আমরা। আদিবাসী সংগঠনের যারা প্রধান পশ্চিমবঙ্গে যে সমস্ত সংগঠনগুলি আছে তারা কিন্তু এর বিরুদ্ধে পথে নামবেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। যে খবরের দিকে একটু আগে আমরা নজর রেখেছিলাম, কাটিহার ডিভিশনের ডিআরএম কিরেন্দ্র নারা তিনি জানিয়ে দিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে না অমৃত ভারত প্রকল্পের। তার কারণ হচ্ছে রাজ্যের অসহযোগিতা। আর যখন ডিআরএম এই কথা বলছে তখন পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও। দেখাই আপনাদের। অমৃত ভারত প্রকল্পের কাজ শেষ হচ্ছে না মার্চ মাসে। জলপাইগুড়ি টাউন স্টেশনের অমৃত ভারত প্রকল্পের অধীনে টাউন স্টেশনটাকে সাজানোর একটা কাজ শুরু হয়েছিল দীর্ঘদিন আগেই, এবং সেটাকে কথা ছিল যে মার্চ মাসের মধ্যে সেটা শেষ হয়ে এবং নতুন সাজে সেজে উঠবে এই জলপাইগুড়ি টাউন স্টেশন। মূলত এই যে কাজে বিলম্ব হচ্ছে তার মূলত কারণ সেটা হচ্ছিল রাজ্য সরকারের অসহযোগিতা, এমনই কিন্তু অভিযোগ করেছেন কাটিহার ডিভিশনের ডিআরএম। काम करने नहीं दे रहा है, यहाँ पे कोई एनक्रोचमेंट जो है अभी तक हट ही नहीं रहा है, जबरदस्ती करना भी ठीक नहीं है। सर कोई हेल्प नहीं है, हेल्प जो है हम लोग क्या बार-बार कम्युनिकेट कर रहा है स्टेट गवर्नमेंट में? हाँ कोई रिस्पांस नहीं मिल रहा है स्टेट गवर्नमेंट को? नहीं एक बार रेस्पॉन्स नहीं मिला, ये भी नहीं बोल सकता, थोड़ा बहुत रेस्पॉन्स तो मिल रहा है, लेकिन जिस स्पीड से हम लोग चाह रहा है वो स्पीड से थोड़ा कम है। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই যে ডিআরএমকেও কটাক্ষ করে বিজেপির মুখপাত্র হিসেবে কটাক্ষ করা হয়েছে। ডিআরএম প্রত্যেক 5 বছর অন্তর উনি প্রত্যেক ভোটের আগে আসেন, জলপাইগুড়ি শহরে জলপাইগুড়ি রোড স্টেশনে এসে দাঁড়িয়ে উনি বিজেপির মুখপাত্র হিসাবে ও রেল নিয়ে বিভিন্ন কথা বলেন, এবং আপনার যে সমস্ত বসতি উচ্ছেদের কথা বলেন উনি, কোনো সময় কারো নতুন ঘর ভেঙে পুরানা ঘর ভেঙে নতুন ঘর বানানোর কথা বলেন। চাপানোতন নিয়ে কিন্তু এখন ইতিমধ্যেই সরগরম, এবং এই টাউন স্টেশনের চারিপাশ দিয়ে প্রচুর জমি রয়েছে রেলের, এবং সেই সমস্ত জমি বেশ কিছু জায়গায় দখল হয়ে রয়েছে, এবং রেল যেটা বলেছিল যে এই দখল উচ্ছেদ করতে হবে, এবং সেই উচ্ছেদ রেল যখনই করতে যাচ্ছে তখনই কিন্তু অসহযোগিতা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, এমনটাই কিন্তু রেলের পক্ষ থেকে বলা হয়েছে। এখন টাউন স্টেশনের অমৃত ভারত প্রকল্পের যে কাজ, সেই কাজ কবে শেষ হয় এবং কবে এই টাউন স্টেশন নতুন সাজে সেজে ওঠে জলপাইগুড়ি শহরের মধ্যে, সেটাই কিন্তু এখন দেখার। জলপাইগুড়ি থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা।
প্রত্যেকেই জানেন যে ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই আমাদের এই রাজ্যে চলে এসেছে কেন্দ্র বাহিনী। একাধিক জায়গায় তারা রুট মার্চও করছে, টহল দিচ্ছে। এই আবহে বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি মারাত্মক অভিযোগ করলেন। তিনি বলছেন সিভিক ভলেন্টিয়ারদের কেন্দ্র বাহিনীর পোশাক পরিয়ে ডিউটি করানো হচ্ছে, আর এই অভিযোগের পরে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিস্ফোরক বিজেপি সাংসদ সৌমিত্র খা। সৌমিত্র খার অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ারকে কেন্দ্র বাহিনী পোশাক পরিয়ে কাজে লাগাচ্ছে রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। সিভিকরাও দেখছি আর্মি ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, এটাই হচ্ছে চিন্তার বিষয়। সিভিকদেরকে আর্মির ড্রেসটা পরিয়ে দিয়েছে সিআরপিএফ মতো, সেন্ট্রাল ফোর্সের ড্রেস কেন পরবে সিভিকরা? তৃণমূলের তরফ থেকে কিন্তু পাল্টা বলা হয়েছে যে সাংসদে কেন্দ্র বাহিনী থাকবে, কেন্দ্র বাহিনী নিজেদের যে অফিসার রয়েছেন তারা কেন্দ্র বাহিনীকে মুভমেন্ট করাবেন। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের মনে হচ্ছে মাথার গোলমাল হয়েছে। সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ আর সেন্ট্রাল ফোর্স গুলিয়ে ফেলছে। 26 সালের বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, তাই ভারসাম্য হারিয়ে ফেলেছেন, উল্টোপাল্টা বলছে। যে বিতর্কিত মন্তব্য তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে। যে বিজেপি সাংসদ তিনি বলছেন যে এই যে সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে বিভিন্ন জায়গাতে ভলেন্টিয়ারি যে কাজ সেই কাজে লাগানো যেতে যায়, কিন্তু তার পাশাপাশি তারা কেন্দ্র বাহিনী পোশাক পরে তাদেরকে এবার ভোটের কাজে লাগাতে পারে এই রাজ্য সরকার। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। দুজনেই দাবি করছেন এটি সৌজন্য সাক্ষাৎ, তবে জল্পনা তৈরি হচ্ছে ভোটের আগে কেন এই সাক্ষাৎ। আরও এক তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর, বাগদা তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের মন্তব্য জল্পনা আরও বাড়িয়ে দিচ্ছে। মুকুটমণি অধিকারী তিনি বলেছেন তিনি নাকি মধুপর্ণা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। মধুপর্ণা ঠাকুর বলছেন পুরোটাই মিথ্যে। হঠাৎ করে ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে আসলেন রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। দীর্ঘ সময় ধরে চলে বৈঠক, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। শান্তনু ঠাকুরও কিন্তু একই রকমভাবে বলছেন যে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎকার, ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসেছিল এখানে, সে পুজো দিতে এসছে, তো এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো, কথাবার্তা হলো, এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। মুকুটমণি অধিকারীর আরও দাবি শুধুমাত্র শান্তনু ঠাকুরের বাড়িতে নয়, সুব্রত ঠাকুর, মধুপর্ণা ঠাকুর, মমতাবালা ঠাকুর তাদের সঙ্গে তিনি দেখা করেছেন। গাড়ি কিনেছি নতুন, গাড়ির পুজো দিতে এসেছি, মধুপর্ণা ঠাকুরের বাড়িতেও গেছি, জেঠু জেঠিমার সঙ্গেও দেখা করেছি, এখানে ঠাকুর বাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি। ঠাকুর বাড়িতে এখানে তো আমরা আসতাম, আমার বাবা মমতাবালার এখানে আসতো, আমরা 3 জেনারেশন ধরে ঠাকুর বাড়িতে আছি। যদিও পাল্টা মধুপর্ণা ঠাকুরের দাবি যে মুকুটমণি অধিকারী কিন্তু তাদের বাড়িতে আসেননি। কেন আসেননি, কেন এই মিথ্যা কথা বলছেন, কি কারণে বলছেন, তাদের এটা জানা নেই। টু বি ভেরি অনেস্ট, উনি কারোর সাথে দেখা করেনি। আমাদের বাড়িতে মানে আমাদের সাইডটা, শান্তনু দাদার বাড়িটা ওই সাইডে, আমাদেরটা সামনে, আমাদের সাথে উনি দেখা করতে আসেনি। যেহেতু এটা ঠাকুর বাড়ি, সবাই আসতে পারে, সবার সাথে সবার দেখা হতেই পারে, কিন্তু আমি বুঝতে পারছি না মিডিয়ার সামনে মিথ্যে কথাটা বলা কেন, মানে মিথ্যে কথাটা কেন বলে এখানে সবার জন্য মাথার মধ্যে একটা মাইন্ডে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে মিথ্যে কথা কেন বলে। তবে এই যে মুকুটমণি অধিকারী কি আবার দল পরিবর্তন করবেন, আবার কি ফুল পরিবর্তন করবেন, এই প্রশ্নটা কিন্তু রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। নির্বাচনের আগে যে বারবার করে আমরা দেখেছিলাম যে বিগত দিনেও যেভাবে দল পরিবর্তন করার, ফুল পরিবর্তন করার, এবার মুকুটমণি অধিকারীর যে আবার নতুন করে ঠাকুর বাড়িতে আসা, শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক, অর্থাৎ একদিকে বিজেপির সাংসদ, অন্যদিকে তৃণমূলের বিধায়ক, সেখানে দাঁড়িয়ে দুজনের কেন এই বৈঠক, কি কারণে বৈঠকে আদৌ কি আলোচনা হয়েছে। যদিও দুজনই একই জায়গায় কিন্তু জল্পনা জিয়ে রাখলেন, দুজনই বললেন যে শুধুমাত্র সৌজন্যতার বৈঠক, সৌজন্যের বৈঠক। তবে এখন দেখার শেষ পর্যন্ত এই যে বৈঠকের সত্যতা কোনো সময়ের জন্য কখনো সামনে আসে কিনা, নাকি শুধুমাত্র সৌজন্যতাই এখানটাই থেকে যায়, সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। মৌরিগাঁও স্টেশনের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড, 10টি দোকান পুড়ে ভস্মীভূত। প্রথমে 2টি তেলেবাজার দোকানে আগুন লাগে, আর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে একাধিক দোকানে। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায়, দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল রাতের বেলায় গভীর রাতে এইখানে এই চপের দোকানে আগুন লেগে যায় এবং সেই আগুন লেগে যাওয়ার পরে দ্রুততার সঙ্গে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা প্রায় 10টি দোকানে। আমি ঘরে শুয়েছিলাম, সবাই তো বাইরে খুব চেল্লাচিল্লি হচ্ছিল। চেল্লাচিল্লি হওয়ার পরে তখন মোটামুটি আমি বাইরে বেরালাম, গিয়ে দেখলাম যে মানে বিভৎস কাণ্ড, একদম পুরো হু করে আগুন জ্বলছে। 10খানা তখন জ্বলে গেছে, কিচ্ছু নেই। দমকলের 4টে ইঞ্জিন এসেছিল, তবে একটু লেটে এসছে। 2টো নাগাদ। আচ্ছা, তখন আমার বাড়ি নিমতলায়। নিমতলা থেকে আমি বাইকে করে আসি ভাইপোর বাইকে, ওই আমার জিনিসপত্রগুলো খুব হ্যাঁ কিছুই নেই, সবই শেষ। এখন বর্তমানে কিছুই নেই। এখনো পর্যন্ত দমকলের 4টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সাতটাই থানার পুলিশ আধিকারিকরা আসে এবং তারা গোটা বিষয়টাকে খতিয়ে দেখছে যে কীভাবে আগুন লাগলো তার গোটা বিষয়টা জানার চেষ্টা করছে। তবে এখানে ছোট ছোট ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা ছিল তারাই এখানে দীর্ঘ বহু বছর ধরে এই ব্যবসা করে থাকছিলেন। সাকরাইল থানার পুলিশ আধিকারিকরা এবং এলাকার মানুষের যে বক্তব্য অনুযায়ী যে আচমকাই আগুনটা লেগে যায় এবং সেই লেগে যাওয়ার পর থেকে তারাও দ্রুততার সঙ্গে আগুন তীব্রতা এতটাই ছিল যে তার পাশে যাবার মতন তাদের পরিস্থিতি ছিল না। তারা তবুও চেষ্টা করে। ঘটনাস্থলে আছে দমকলের প্রথমে 2টি ইঞ্জিন এসে এই যে পাশেই একটি হাসপাতাল আছে তার সেখান থেকে আগুনের নেভাবার জন্য জল তারা ওখান থেকেই সংগ্রহ করে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে সাকরাইল থানার পুলিশ আধিকারিকরা। হাওড়া মৌরিগ্রাম থেকে প্রসেনজিৎ অধিকারী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।